নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে খুব সুন্দরভাবে একদম কম টাকা খরচা করিয়ে অযোধ্যার রাম মন্দির মানে শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা ধাম ঘুরিয়ে দেখাবো। আর এই অযোধ্যা ধাম ঘোরার জন্য তোমাদেরকে সরাসরি কলকাতা থেকে জার্নি শুরু করতে হবে। কলকাতার কোন স্টেশন থেকে কখন কিভাবে কত টাকা খরচা করে অযোধ্যা ধামে যাবে এবং অযোধ্যা ধাম থেকে তোমরা কিভাবে রাম মন্দির যাবে, কোথায় কম টাকায় থাকতে পারবে, কোথায় সম্পূর্ণ ফ্রিতে খেতে পারবে, সেই সমস্ত কিছু আজকের আমি তোমাদের কাছে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বাড়ি থেকে বেরোনোর সময় প্রথমে আমি আমাদের পুকুর থেকে কিছুটা পরিমাণের মাটি এবং খাঁটি সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম, কারণ আগামীকাল তো রামনবমী। সেই জন্য শ্রী রামচন্দ্রের জন্মভূমি মানে অযোধ্যা ধামে আমি নিজের হাতে প্রদীপ বানিয়ে ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করতে চাই, আর সেই জন্যই বাড়ি থেকে এই মাটি আর তেল নিয়ে যাওয়া আর কি। শ্রী রামচন্দ্রের জন্মভূমি মানে অযোধ্যা ভ্রমণের জন্য ফাইনালি আমরা যাত্রা শুরু করেছিলাম কলকাতা স্টেশন থেকে। কলকাতা স্টেশনের একদমই সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এই কলকাতা স্টেশনকে আবার অনেকে চিতপুর স্টেশনে বলে থাকে। আর এই চিতপুর স্টেশন থেকেই প্রতিদিন সকাল 11:45 কলকাতা টু জম্মু তাওয়াই ট্রেনটি অযোধ্যায় যায়। আবারও বলছি, শুধুমাত্র সকাল 11:45 কলকাতা টু জম্মু তাওয়াই ট্রেনটি অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেয়। আর রাত্রি 8:25 দুন এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে অযোধ্যায় যায়। তো আমরা কলকাতা স্টেশন থেকেই অযোধ্যায় যাব বলে সেই জন্য সবাই সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম। শুধু আমরা না, এখানে প্ল্যাটফর্মের অধিকাংশ মানুষ সবাই অযোধ্যায় যাবে বলেই তৈরি হয়ে বসেছিল। আমরা সকাল 10:30টার মধ্যেই স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, সেই জন্য আমরা এন্ট্রি গেটের বাইরেই বসেছিলাম। আর এখন তো যা গরম পড়ছে সে কি আর বলবো। জীবনের প্রথমবার আমি একাই আমার পরিবার থেকে অযোধ্যা ধামে যাচ্ছি। এরপরে যদি সুযোগ পাই তো অবশ্যই আমার বাবা মাকে সাথে করে নিয়ে যাব, কিন্তু এবারে আমি জেঠিমাদের সাথেই যাচ্ছি। যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করার পরেই কলকাতা টু জম্মু তাওয়াই এক্সপ্রেস প্ল্যাটফর্মে এসে গিয়েছিল। তো 11:45 ট্রেন ছিল, দেখো 11:04 মধ্যে প্ল্যাটফর্মে এসে গিয়েছিল। তো চলো জয় শ্রীরামের নাম নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। 11:45 বাজতে না বাজতেই প্ল্যাটফর্ম থেকে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। তো এইবার চলো কলকাতা এক্সপ্রেস আর দুন এক্সপ্রেসের মধ্যে একটুখানি পার্থক্য তোমাদের সঙ্গে শেয়ার করি। কলকাতা এক্সপ্রেস মানে কলকাতা টু জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরে অযোধ্যা পৌঁছাতে তোমাদের সময় লাগবে 18 ঘন্টা 40 মিনিট। আর দুন এক্সপ্রেস ট্রেন ধরে অযোধ্যায় যেতে সময় লাগবে 19 ঘন্টা 40 মিনিট। এইবার তোমাদের যেটা সুবিধা হয় সেটাই তোমরা করবে। তবে হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে এই দুটো ট্রেন কিন্তু সপ্তাহে প্রতিদিনই ছাড়ে। কলকাতা স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে মাঝে 35খানা স্টেশনের ট্রেন দাঁড়ানোর পর পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থানে। ফাইনালি 784 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি অযোধ্যা ধাম স্টেশনে। আমরা সকাল 6:25 অযোধ্যা ধাম জংশনে পৌঁছে গিয়েছিলাম। কলকাতা থেকে ট্রেনটি যখন অযোধ্যা ধাম জংশনে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে, তখন তোমরা পাশের সিঁড়ি বেয়ে বা লিফটের সুবিধাতে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে যাবে। ট্রেন থেকে বেরিয়ে যদি তোমরা প্ল্যাটফর্মের দিকে একবার নজর রাখো তাহলে এত সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে। এত মানুষের ভিড়েও চকচকে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম এবং একটি আকর্ষণীয় জিনিস হলো 15 ফুট উচ্চতার এই কাঠবিড়ালি, যা ভীষণ সুন্দর করে তৈরি করা হয়েছে। যাই হোক, উত্তরপ্রদেশের এই রেলওয়ে স্টেশনের আগে নাম ছিল অযোধ্যা জংশন এবং সংস্কারকরণের পরে সুন্দর করে সাজিয়ে স্টেশন চত্বরের নাম রাখা হয়েছে অযোধ্যা ধাম জংশন। স্টেশন চত্বরের এই জায়গাটা এত সুন্দর সাজানো গোছানো যে কি বলবো। যে এখানে আসছে সেই ভিডিও করছে, নয়তো ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ছে। এখানে তোমরা ছোট্ট করে পুরো অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনটায় এক পলকে দেখতে পাবে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিঁড়ি বেয়ে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রওনা হয়েছি। প্রথমেই বলেছি যে এই অযোধ্যা ধাম জংশনে লিফটেরও ব্যবস্থা আছে। তোমাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষের এসে থাকে, তাদের কোনো রকম কোনো রূপ অসুবিধা ছাড়াই শ্রী রামলালার কাছে তারা সবাই পৌঁছে যেতে পারবে। যাই হোক, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা হেঁটে স্টেশন চত্বর থেকে যখন বাইরে বেরিয়ে যাবে, তখন কিন্তু এক ঝাঁক টোটো অটো আলা দাদারা তোমাদের ঘিরে ধরবে। কেউ বলবে ভালো হোটেলের সন্ধান দেবো, আবার কেউ বলবে কম খরচায় মন্দিরের সামনে পৌঁছে দেবো। সত্যি কথা বলতে এখান থেকে মন্দির বা হোটেল খুব একটা দূরে নয়, মাত্র 400 মিটার দূর। এবং স্টেশন চত্বর থেকে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার প্রথম প্রবেশদ্বারের দূরত্ব হলো 700 মিটার। তাই আমার মনে হয়েছিল একটুখানি রাস্তা পায়ে হেঁটে যেতে আমার কোনো কষ্টই হবে না। সেই জন্য আমি কোনো টোটো বা অটো রিজার্ভ করিনি, আর সেই জন্য আমরা সবাই হাঁটা পথেই রওনা দিয়েছিলাম। রাস্তা দিয়ে যেতে যেতে তোমরা অনেক হোটেল এবং ধর্মশালা দেখতে পাবে। তোমাদের যেটা ইচ্ছা হবে তোমরা সেটাই থাকতে পারবে। এখানে এক একটা হোটেল বা ধর্মশালার এক এক রকম প্রাইস, আর এই হোটেলগুলোতে এসি বা নন এসিরও ব্যবস্থা রয়েছে। তোমাদের যেমন যেরকম পছন্দ তেমন করতে পারবে। তবে অনলাইনেও কিন্তু এই হোটেলগুলো বুক করা যায়।
তবে সবথেকে কম টাকায় এখানে থাকার একমাত্র জায়গা হলো রাম সীতা সেবাশ্রম। এখানকার মতো কম টাকায় থাকার মতো আর কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। আমরা 7 জন এসেছিলাম, সেই জন্য 24 ঘন্টায় 700 করে টাকা দিতে হয়েছিল। আর যারা 2 জন করে থাকে তাদের ওই 200-250 করে দিলেই থাকতে পারবে। এই সেবাশ্রমটি একদম পাকা রাস্তার গায়েই অবস্থিত, পুরো হনুমানগাড়ি মন্দিরের পিছনে। আর আজ তো রামনবমী, সেই জন্য দেখো কত কত দর্শনার্থী যাচ্ছে ভগবানের উদ্দেশ্যে। ভগবানকে একবার দেখতে পেলে 2 চোখ জুড়িয়ে যাবে। যাই হোক, এবার আমরাও একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আমরাও আজকে যাব ভগবানকে দর্শন করতে। আমরা ফ্রেশ হয়ে যখন শ্রীরাম দর্শনের জন্য যাচ্ছিলাম, কি বলবো, রাস্তা দিয়ে প্রচুর মানুষের ভিড় ছিল। মেন রোডের ওপরে যেহেতু মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার প্রথম প্রবেশদ্বার, তাই এই রাস্তা দিয়ে অনবরত গাড়ি যাওয়া আসা করে। তাই সাবধানে সবাই যাবে এবং নিজের সন্তানদের ওপর একটু খেয়াল রাখবে। আর যদি তোমাদের সাথে কোনো বয়স্ক মানুষ থাকে তাহলেও তাদের জন্য কোনো অসুবিধা নেই, তাদের জন্য এখানে হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। শত শত মানুষ এখানে হুইল চেয়ারে করেও কত মন্দির দর্শন করছে। প্রতিদিন লাখো লাখো মানুষের ভিড় উপচে পড়ে এই রাম মন্দিরে। আর যেহেতু রামনবমী, সেই জন্য ভগবানের কাছে ভক্তদের একটু তো ভিড় হবেই, তাই না? তো হাঁটতে হাঁটতে আমরাও পৌঁছে গেলাম সেই রাম মন্দিরের প্রথম গেটের সামনে। ও, তোমাদেরকে তো বলাই হয়নি হুইল চেয়ারের সুবিধা তোমরা কোথা থেকে পাবে। যাই হোক, রাম মন্দিরের মেন গেট যখন তোমরা পার হবে, মানে ভিতরের দিকে প্রবেশ করবে, তখন তোমরা হাতের বাঁ দিকেই একটা বড় কাউন্টার দেখতে পাবে। ওখানে দেখবে লাল অক্ষরে করে বড় বড় অক্ষরে লেখা আছে যে এখানে হুইল চেয়ারের সুবিধা পাওয়া যায়। এখানে একটি আধার কার্ডের জেরক্স এবং মাথা পিছু 150 টাকা দিলেই তোমরা হুইল চেয়ারের সুবিধা পেয়ে যাবে। তো চলো, আস্তে আস্তে ভিড় ঠেলতে ঠেলতে এইবার ভিতরের দিকে যাওয়া যাক। হিন্দু ধর্মে যতগুলো পবিত্র স্থান রয়েছে তার মধ্য থেকে এক অন্যতম পবিত্র স্থান হলো এই অযোধ্যা ধাম। যে মাটিতে শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, সেই মাটিতে আমি পা রাখতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আমার মতো হাজার হাজার ভক্তরা শ্রী রামচন্দ্রের প্রতি শ্রদ্ধা ভক্তি নিয়ে রামচন্দ্রের মন্দিরে এসেছে শ্রী রামচন্দ্র দর্শনে। যাই হোক, মন্দির প্রাঙ্গণের কাছে যাওয়ার আগে এরকম সুন্দর ব্যারিকেড রয়েছে, যে ব্যারিকেডের মাঝখান দিয়ে সকলেই কিন্তু হাঁটা পথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই ব্যারিকেড দিয়ে যাওয়ার সময় তোমরা কিন্তু তোমাদের হাতে থাকা মোবাইল বা ব্যাগপত্র কিংবা ক্যামেরা নিয়ে আরও একটু সামনের দিকে যেতে পারবে। আর এখানে সবাই মিলে এত সুন্দর শ্রীরামের জয়ধ্বনি এবং গান চলছে, কি বলবো, জীবনটা শান্তিতে ভরে গেছে। এখান থেকেই মন্দিরের চূড়াটা দেখতে পাবে, আর ওইটাই হলো আসল শ্রীরাম লালার মন্দির। ব্যারিকেড দিয়ে সামনের দিকে কিছুটা এগিয়ে আসার পরেই তোমাদের ব্যাগপত্র স্ক্যান করিয়ে তবেই কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। যাই হোক, আমরা মন্দিরের আরও এক ধাপ সামনে এগিয়ে এলাম। এখানে তোমরা বসার জায়গা, মোবাইল চার্জ দেওয়ার জায়গা, পানীয় জলের ব্যবস্থা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। স্ক্যানিং করার পর তোমরা যখন এখানে প্রবেশ করবে তখন কিন্তু এটাকে রামলালার মন্দির ভেবো না, এটা হলো লকার। এখানে তোমরা তোমাদের যাবতীয় জিনিসপত্র রাখতে পারবে। আর এই সাইডে হচ্ছে তোমাদের, আমার হাতের আর কি বাঁ দিকে যে সমস্ত জায়গাগুলো দেখাচ্ছি, এখানে হচ্ছে তোমরা জুতো রাখতে পারবে। আর এই মন্দির যেমন দেখাচ্ছি, মানে মন্দিরের মতো, এখানে তোমরা মোবাইল, টাকা পয়সা, মানে ব্যাগপত্র এগুলো রেখে দিতে পারবে। এখানে যদি তোমরা তোমাদের যাবতীয় জিনিসপত্র না রেখে যাও তাহলে কিন্তু তোমরা মন্দিরের ভিতর প্রবেশ করতে পারবে না। যেমন ছোট ক্যামেরা বা মোবাইল বা অন্য কিছু, একটা ছোট মানি ব্যাগও যদি কাছে থাকে তাও কিন্তু তোমাদের ব্যাগ করে আসতে হবে এখানে জমা দেওয়ার জন্য। তো ওই সাইডে সবাই জুতো রেখে দিচ্ছে, আর এই সাইডে সবাই লকারে ব্যাগ, মোবাইল সমস্ত কিছু জমা রেখে যাচ্ছে। আর এখান থেকে তোমাদেরকে একটা কুপন দেবে, সেই কুপনটা এসে আবার এখানে যদি তোমরা দেখাও তাহলে কিন্তু তোমরা আবার তোমাদের যাবতীয় জিনিসপত্র ফেরত পেয়ে যাবে। তো দেখো কত শত শত মানুষ এখান দিয়ে যাচ্ছে, প্রচুর মানুষের সমাগম, কি বলবো। এখানে এসে সবাই বসছে তো মনে হয় যেন ঘুমিয়ে পড়ছে। দেখো না, সবাই কি শান্তিতে বসে আছে এখানে। তো চলো, এইবার আমি তোমাদের সঙ্গে শ্রী রামলালার আরতির টাইমটা শেয়ার করি। এখানে সুসজ্জিত রামলালার আরতির টাইম হলো ভোর 4:30 মঙ্গল আরতি হয় এবং সিঙ্গার আরতি করা হয় সকাল 5:30। ভোগ আরতি হয় সকাল 11:30, মধ্যাহ্ন আরতির সময় 2:30, সন্ধে আরতি সন্ধে 6:30 এবং শয়ন আরতি রাত্রি 8:30টার মধ্যেই হয়। তবে তোমরা যারা আরতি দেখতে চাও তারা শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র এই ওয়েবসাইট থেকে পাসবুক করতে হবে, তারপরেই তোমরা কিন্তু আরতি দেখতে পাবে।
যাই হোক, এতক্ষণ তোমাদেরকে মন্দির প্রাঙ্গণের কিছুটা অংশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। এইবার যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, মানে আবার যে ব্যারিকেডটা তোমাদেরকে দেখাচ্ছি, এখান দিয়ে সামনের দিকে গেলে তোমাদেরকে আর মোবাইল অ্যালাউ করবে না। মানে ওই যে তোমাদেরকে একটা মন্দিরের মতো জায়গা দেখালো, মানে লকার, সেখানে যদি তোমরা তোমাদের যাবতীয় জিনিস না রাখো তাহলে কিন্তু তোমরা আর মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে না। এই যে এখানে আবার আছে স্ক্যানিং বক্স, এখানে তোমাদের যদি কোনো কিছু লুকানোও থাকে তাও কিন্তু ধরা পড়ে যাবে। তারপর আবার তোমাদের ফেরত এসে সমস্ত কিছু রেখে তারপরেই যেতে হবে। তো চলো, আমিও আমার জিনিসপত্র রেখে এইবার রামলালাকে দর্শন করে আসি। একটু আগেই তোমাদেরকে বলেছি যে রামলালাকে দর্শন করার জন্য তোমরা কোনো রকম ব্যাগ, মোবাইল বা ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র পকেটে টাকাটা নিয়েই রামলালাকে দর্শন করতে যেতে পারবে। তো সেরকম আমাদেরও করতে হলো। মন্দির প্রাঙ্গণের ভিতরে প্রবেশ করে 1 ঘন্টার মধ্যে শ্রী রামচন্দ্রকে খুব সুন্দরভাবে দর্শন করে আবারও আমরা এক্সিট গেট দিয়ে বাইরে বেরিয়ে এলাম। এখানে একটা জিনিস ভীষণ ভালো লাগলো যে রামলালাকে দর্শন করে তোমরা যখন বাইরের দিকে বেরিয়ে আসবে তখন সকলকে লাইনে দাঁড় করিয়ে পুরোহিত মশাই একটা করে প্রসাদের প্যাকেট দেবে, যা তোমরা সকলেই পাবে। তো চলো, এবার আমাদের জিনিসপত্র লকার থেকে নিয়ে আবারও আমাদের রুমে চলে যাওয়া যাক। শ্রী রামলালাকে দর্শন করে এসে আমি প্রথমেই নিজের হাতে প্রদীপগুলো বানিয়ে নিয়েছিলাম, কারণ রাত্রিবেলা তো জ্বালাতে হবে, তাই না? ওই দেখো এখনও কত লাখো লাখো মানুষ যাচ্ছে ভগবানকে দর্শন করতে। তো এই যে এখানে আমি আবার প্রদীপগুলো শুকাতে দিয়েছি। এখান থেকে যদি চলে যায় তো এখানে আবার প্রচুর বাঁদরের উৎপাত, জানো তো। একবার সব নিয়ে চলে গেছে, আবার আমি নতুন করে বানিয়েছিলাম। তোমরা আবার ভেবো না যে আমার আবার প্রদীপ কেনার পয়সা নেই, সবই আছে, কিন্তু এটা আমি নিজের হাতে ভগবানকে সমর্পণ করতে চেয়েছিলাম, সেই জন্য আমি বানিয়েছিলাম। এবার একটা হাসির কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা যখন রামলালাকে দর্শন করতে গিয়েছিলাম তখন জামা কাপড় রেখে, মানে ছাদের ওপর মেলে দিয়ে আমরা গিয়েছিলাম রামলালাকে দর্শন করতে। ও মা, এসে দেখি সব বাঁদরে আমাদের জামা কাপড়গুলো নিয়ে এ ছাদ থেকে ও ছাদে চলে গেছে। তো দেখো কি আর করা যাবে, আবারও এখান থেকে কিনতে হবে, যেহেতু এটা তো বাড়ি না, এটা বাইরে, সেই জন্য সব গোনা জিনিস, আর গোনা জিনিস কতক্ষণ হয়। আমি এতদিন জানতাম যে বাঁদর যা খাবার দাবার নিয়ে যায়, কিন্তু জামা কাপড় নিয়ে যায় এই প্রথম দেখলাম। যাই হোক, তোমরাও আসলে একটু সাবধানে কিন্তু জামা কাপড়গুলো রেখো। এবার চলে এই অযোধ্যার আশপাশের সব মন্দির এবং কোথায় সম্পূর্ণ বিনামূল্যে দুবেলা পেট ভরে খেতে পারবে সেই সমস্ত জায়গায় যাওয়া যায়। হাতে বানানো প্রদীপগুলো ঘরের মধ্যে রেখে দিয়ে এসে আমরা হনুমানগড়ি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কিন্তু এখানে এতটাই ভিড়, কি বলবো, প্রচুর ভিড়, সে আর বলার নেই। তো রাস্তার দুপাশেই তোমরা নানান ধরনের খেলনার জিনিস এবং পুজোর সামগ্রী সমস্ত কিছুই পেয়ে যাবে। তোমরা পারলে শ্রী রামলালা দর্শনের আগে শ্রী হনুমানজিকে দর্শন করে নিও, তাতে নাকি পুণ্যটা বেশি হয়। এবার চলো, সম্পূর্ণ বিনামূল্যে অযোধ্যা ধামে খাবার কোথায় পাওয়া যায় সেখানে ঘুরে আসা যাক। যাই হোক, রাম মন্দির থেকে মোটামুটি 600 মিটারের মধ্যেই রয়েছে সেই সুন্দর মন্দির প্রাঙ্গণ, যার নাম অমাবা রাম মন্দির। যখন তোমরা মেন এন্ট্রি গেট দিয়ে হাঁটা পথে শ্রীরামকে দর্শনের জন্য যাবে তখন কিন্তু মন্দির প্রাঙ্গণের ওখান থেকেই এই অমাবা রাম মন্দিরের চূড়া দেখতে পাবে। এখানে প্রতিদিন বিনামূল্যে খুব সুন্দর খাবার খেতে চাইলে অবশ্যই আসতে হবে এই অমাবা মন্দিরে। এখানে হিন্দিতে খুব সুন্দরভাবে সব কিছু লেখা আছে, তবে আমাদের মতো বাঙালিদের জন্য একটু টাফ হলেও হতে পারে। তবে এখানে সকাল 8টা থেকে খাবার দেওয়া হয় না, এখানে সকাল 11টা থেকে তোমার 3টে পর্যন্ত খাওয়া দেওয়া হয় এবং সন্ধ্যে 7:30টা থেকে 10টা পর্যন্ত খাওয়া দেওয়া হয়। তবে হ্যাঁ, এখানে খাবার খেতে গেলে অবশ্যই তোমাদেরকে কুপন কালেক্ট করতে হবে, আর সেই একটা কুপনে তোমরা 20 জন মানুষ খেতে পারবে। আর তাতে শুধুমাত্র একজনের আধার নম্বর, ফোন নাম্বার, ঠিকানা লিখতে হবে, আর বাকি 19 জনের শুধুমাত্র নাম লিখে দিলেও সম্পূর্ণ বিনামূল্যে খাবার খেতে পারবে। তবে এক টাকাতে একজনও খেতে পারবে, 7 জনও পারবে, কিন্তু সর্বশেষ মানে সর্বলাস্ট 20 জন খেতে পারবে। আর 20 জনের বেশিও যদি তোমরা থেকে থাকো তাহলে আরও একটা কুপন নিয়ে নেবে। এখানকার ভিড় দেখে তোমরা কেউ ভয় পাবে না, কারণ এখানে প্রতিদিন প্রচুর মানুষ যেমন ভিড় হয় তেমনই মিনিটের মধ্যেই খালি হয়ে যায়। আবার এখান থেকেও তোমরা শ্রী রামলালার মেন চূড়াটাও খুব ভালোভাবে দেখতে পাবে। যাই হোক, এখানে যে জায়গাটাতে খাওয়ানো হয় সেই জায়গাটা কিন্তু ভীষণ বড়, সেই জন্য একই প্রাঙ্গণে একসাথে অনেক মানুষ বসে খেতে পারে। এখানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার দেওয়া হয় তা নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। স্টিলের প্লেট, স্টিলের গ্লাস, স্টিলের বাটিতে খুব সুন্দর পরিবেশন। আবারও বলছি, সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত এবং সন্ধ্যে 7:30টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সকলে বসে এখানে ভোগ প্রসাদ খেতে পারে। তাই তোমরা টাইমগুলো মেনটেন করে এখানে আসলে অবশ্যই পেট ভরে খেতে পারবে। অনেকের মনে হতেই পারে যে এত মানুষ এখানে খায়, হুস, খাবার খেতে হয়তো ভালো হবে না, কিন্তু বিশ্বাস করো খাবারগুলো খেতে ভীষণ ভালো। তবে এখানে তোমাদের একটাই কাজ থাকবে যে খাওয়ার শেষে প্লেটগুলো হাত ধোয়ার জায়গাতে যে সমস্ত দাদারা দাঁড়িয়ে থাকবে তাদের হাতেই শুধু তুলে দিতে হবে।
পুজো দিয়ে ভোগ প্রসাদ খেয়ে কেনাকাটা করতে করতে আমাদের সন্ধে হয়ে গেছিলো। তো সন্ধ্যের পরে আমরা রুমে এসে আবার প্রদীপগুলো সবাই জ্বালিয়ে দিয়েছি শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে। দেখো, যাই হোক, আজকের অনেকটা হাঁটাহাঁটি করার পরে শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে। সকালটা হয়ে যাক, এবার তোমাদেরকে আবারও আমি ঘুরতে নিয়ে যাব। সকাল হতে না হতে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম নয়াঘাটের উদ্দেশ্যে। তো তোমরা যদি রাম মন্দির থেকে এখানে আসতে চাও তাহলে কিন্তু এই ঘাট মাত্র 2 কিলোমিটার দূরে। টোটো বা অটোওয়ালা দাদারা মাত্র 20 টাকা ভাড়া নিয়ে খুব সহজে এখানে তোমাদেরকে পৌঁছে দেবে। আর তোমাদের যদি কোনো কিছুতে কোনো রকম অসুবিধা হয় তাহলে দেখবে প্রায় জায়গায় এই সবুজ কালারের বোর্ড টাঙানো আছে বা দিক নির্ণয়ের জন্য সব কিছুই এদিক ওদিক করা আছে। নয়াঘাটের খুব কাছেই 15 ফুট উচ্চতা একটি খুব সুন্দর বিনাপানি তোমরা দেখতে পাবে। এত সুন্দর দেখতে যে এখানে যে ফটোবন্দি করছে না সে তো মনে হয় মানুষ না। তো চলো প্রথমেই আমরা ঘুরে আসি সন্ত তুলসীদাস ঘাট থেকে। তো এই নয়াঘাট থেকে মাত্র 2-3 মিনিটের রাস্তা অতিক্রম করলেই তোমরা পৌঁছে যাবে সন্ত তুলসীদাস ঘাটে। হাঁটতে হাঁটতে এবার আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি সেই তুলসীদাস ঘাটে। অনেকে এখানে স্নান সেরেও রামলালাকে পূজা দিতে যায়। এই সেই ঘাট যেখানে প্রভু শ্রী রামের জল সমাধি হয়েছিল। এর চারিদিকে তোমরা জামাকাপড় ছাড়ার জন্য ওই যে সাদা সাদা কালারের বক্স দেখতে পাচ্ছ, ওগুলো হলো চেঞ্জিং রুম। ওখানে তোমরা স্নান সেরে জামাকাপড় ছেড়ে নিতে পারবে। আর তোমরা যদি এখানে বোট চড়তে চাও তাহলে মাথা পিছু 150 টাকা করে টাকা দিতে হবে। আর যদি তোমরা পুরো বোটটা বুকিং করে নাও তাহলে ওই 1000 থেকে 1500 টাকাই লাগবে। এখানে প্রতিদিন সন্ধ্যে 6টার সময় সূর্য আরতি হয়। তো এইবার চলো তোমাদেরকে নয়াঘাট থেকে ঘুরিয়ে আনি। নয়াঘাট মানে নয়াঘাট, উফ, এখানটাই যে এত সুন্দর, এত অপূর্ব, কি বলবো, খুব ভালো, খুব ভালো। যারা সাঁতার জানে না তারাও তো এখানে নেমে স্নান সারতে পারবে, কারণ এখানে এক হাঁটু জল, জানো তো। ছোট থেকে বড় সবাই স্নান করছে, কি ভালো লাগছিল কি বলবো। আর তুলসী ঘাটে জলের স্রোত আছে, সেই জন্য ওখানে ছোটদের নামা যায় না, কিন্তু এখানে নামলে তেমন কোনো ভয় নেই। এই নদীর চারপাশে নানান ধরনের ঠাকুর দেবতার মন্দির আছে, আর তার মধ্যে অন্যতম হলো নাগেশ্বর মন্দির। এই নদীর কিনারায় প্রতি বছর রামনবমীর দিনে মানে রাত্রেবেলা লাখো লাখো প্রদীপ জ্বালানো হয়। এখানকার জলটা দেখে তোমরা মনে করবে পুরো ধীর স্থির, কিন্তু না, এখানকার জলেও কিন্তু স্রোত বয়ে যাচ্ছে। তোমরা যদি রাম মন্দির দর্শনে এসে এই নদীতে না ঘুরতে আসো তাহলে তোমরা যে কি মিস করবে তা বাড়ি গিয়েই বুঝতে পারবে যে কি একটা মিস করে এসেছি। যাই হোক, সুযোগ পেলে আবার আসবো। তো আমাদের সন্ধ্যে 7:51 সময় ট্রেন ছিল, সেই জন্য আবার আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে আবার প্ল্যাটফর্মে চলে এসেছি। এই অযোধ্যা ভূমিতে এসে আর বাড়ি ফিরে যেতে মন চাইছে না গো, কিন্তু কি করব, বাড়ি তো যেতেই হবে। তো আজকের ভিডিওটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো।